জুলাই সনদ বাস্তবায়নে সংসদের বাইরে সংস্কার কমিটি এবং ভেতরে সংবিধান সংশোধনী কমিটি করবে সরকার। চিফ হুইপ আজকে জানিয়েছেন। আমরা যদি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই আমাদের অতিথির সাথে এ বি এম মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে যদি একটু আমরা জানি যে সংস্কার কমিটি এবং সংবিধান সংশোধনী কমিটি বিষয়টি যদি একটু ছোট করে আমাদেরকে আবার একটু মনে করিয়ে দিতেন। না, আমাদের বক্তব্যটা কিন্তু স্পষ্ট। আমরা কোনটা বাস্তবায়ন করতে চাই, জুলাই সনদ না জুলাই আইন? বিতর্কটা কিন্তু এখানে। এবং অনেকে বক্তৃতা এমন চমৎকার ভাবে উপস্থাপনা করে যে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। আপনি দেখেন আমরা কি বলেছি বিএনপির পক্ষ থেকে, আমরা স্পষ্ট ভাষায় বলেছি ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের আলোকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিকে সামনে রেখে যেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এটা হলো জুলাই সনদের আমাদের স্পষ্ট বক্তব্য। কিন্তু আপনি দেখবেন পরবর্তীতে 25শে ডিসেম্বর মনে হয় যে জুলাই আদেশটা হয়েছে, রাষ্ট্রপতি যে আদেশটা করেছে, একটা কিন্তু খেয়াল করবেন, একটা জুলাই সনদ আর একটা জুলাই আদেশ। জুলাই আদেশে জুলাই সনদের যেই ঐক্যমতের ভিত্তিতে যেই সনদটা স্বাক্ষরিত হয়েছিল, আদেশের মধ্যে সেখানে অনেকটা ব্যত্যয় করা হয়েছে। অর্থাৎ জুলাই সনদে ছিল নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হবে, কিন্তু জুলাই আদেশে আপনি দেখেছেন সেখানে নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণ অ্যাভয়েড করা হয়েছে, যার কোনো অস্তিত্ব রাখা হয়নি। সংকটটা কিন্তু এই জায়গায়। বিএনপির বক্তব্য স্পষ্ট, যেটা নোট অফ ডিসেন্ট সহ আমরা স্বাক্ষর করেছি সেইটা আমরা বাস্তবায়ন করি, অথচ জুলাই আদেশে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম করে তারা কিন্তু একটা আদেশ জারি করেছে। আপনাদের যদি মনে থাকার কথা, এখানে ফরিদ ভাই আছে বা আরেকজন আছে আমাদের, যে যখন জুলাই আদেশটা মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হয়েছে, বিএনপি কিন্তু পরের দিনই প্রেস কনফারেন্স করে আমাদের নেতা মিস্টার ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, অর্থাৎ বিএনপি এই জুলাই আদেশ মানে না। এক, আর এখানে সাংবিধানিক ভাবে একটা বিরাট সমস্যা আছে, সেটা হলো আমাদের বর্তমান যে সংবিধান বিদ্যমান, এই সংবিধানে দেখবেন 1972 সালের 26শে মার্চ যখন এই সংবিধান গ্রহণ করা হয়েছে, তখন রাষ্ট্রপতির অর্ডার দেওয়ার ক্ষমতা কিন্তু রহিত করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি কোনো অর্ডার দিতে পারে। তাইলে হয় এই জুলাই অর্ডার কিভাবে দিলেন, এটা নিয়েও কিন্তু একটা বিরাট বিতর্ক আছে। কেউ যদি আদালতে চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু এইটার কোনো বৈধতা থাকবে না। যার জন্য বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে জুলাই আদেশ বাস্তবায়ন করার জন্য আমরা কমিটমেন্ট আছে, এখনো আছে, আমরা সেগুলি বাস্তবায়ন করছি। যদি আমাদের কমিটমেন্ট না থাকতো, তাহলে আপনি দেখেন যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের আমলে 133টি অধ্যাদেশ জারি করে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, একটা শুধু আদেশ জারি করেছে। যদি এখানে সাংবিধানিক সক্ষমতা যদি থাকতো, আমাদের সংবিধান যদি অ্যালাউ করতো, তাহলে আমাদের রাষ্ট্রপতি 133-এর সাথে তো অর্ডারটাও তো উনি করে দিয়ে আদেশ ওই অর্ডিন্যান্স জারি করতে, উনি কেন করেন নাই? কারণ উনিও জানেন যে এইটা আমাদের সংবিধানের পরিপন্থী, সুতরাং এটা জারি করা যায় না। যার জন্য আমরা সংসদের প্রথম অধিবেশনে 133টা অর্ডিন্যান্স আমরা উত্থাপন করেছি। ওই দিনে এটাকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে এবং আপনি দেখবেন 6 দিনের মাথায় আমরা 98টি অধ্যাদেশ আমরা পাশ করে দিয়েছি, সংসদ আইনে পরিণত করেছি। বাকি 4টির ব্যাপারে জামাত ইসলাম সহ অন্যরা নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি 16টার বিষয় দিয়েছে। এই অবস্থা, এবং আমরা বলেছি বিএনপি যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলি পরবর্তী সংসদ অধিবেশনে এগুলি আইন হিসাবে আমরা উত্থাপন করে এগুলি আমরা আইনে পরিণত করি। তো সেখানে তো বিএনপির বক্তব্যের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো কমিটমেন্ট ফেল করেছে এরকম কোনো উদাহরণ নাই। সুতরাং এইটা রাজনৈতিক ভাবে বিএনপিকে মেলান করার জন্য পরিকল্পিত ভাবে একটি অংশ এই বক্তব্য দিয়ে ফরিদুল হক। জি, মোশাররফ ভাই আমার খুব পছন্দের মানুষ, ওনাকে আসলে ব্যক্তিগতভাবে আমি বলছি না, এটা আসলে দলীয় অবস্থান। মোশাররফ ভাই পার্লামেন্টে আছেন, উনি আইন সংবিধান পার্লামেন্টে আরো ভালো বলেন এবং আমি যথেষ্ট শ্রদ্ধা করি ওনাকে, কিন্তু ওনার পুরো বক্তব্য আমি একটু মনোযোগ দিয়ে শুনছিলাম, উনি কোথাও গণভোট শব্দটা উচ্চারণ করেন। বলবো আমি সেই অধ্যায়টার কথা বলবো, আপনি এইটা দুইটা বলেন। আচ্ছা, আমি উনি যে যে জিনিসগুলো বলেছে আমি সেগুলো আমি বলি। যে আপত্তি আছে, প্রথম আপত্তি হচ্ছে যে মানে ওনারা জুলাই সনদ মানবেন কিন্তু গণভোট মানবেন না, যেহেতু আদেশ মানছেন না, উনি এরকম একটা কথা বলেছেন। তো এবং নোট অফ ডিসেন্ট উনি একটা কথা বলেছেন, নোট অফ ডিসেন্ট কিন্তু অনেকগুলো জায়গাতে ছিল। জুলাই যে আদেশটা, আদেশে শুধুমাত্র 2টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু এমন ভাবে বলা হয়
যে as if সবগুলো নোট অফ ডিসেন্টকেই আদেশের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে, ব্যাপারটা না। বাকি সবগুলো দলগুলো, বিজয়ী দলগুলো তাদের মতো করে করবে, এটা কিন্তু বলা আছে, একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অর্ডারটা সাংবিধানিক কি অসাংবিধানিক এরকম একটা প্রশ্ন তোলা হয়। যে অর্ডার, এই অর্ডারের ভিত্তি সংবিধান না, কারণ আপনি এই অর্ডারের মধ্য দিয়ে সংবিধানের সংস্কার করছেন, কোন সংশোধনী করছেন না। যেই সংস্কারটা করছেন হচ্ছে আপনি সংবিধানের বাইরে গিয়ে, দ্যাটস ওয়াই আপনার জনগণের ম্যান্ডেট লাগতেছে, তাহলে তো আপনার গণভোট রেফারেন্ডাম দরকার হয় না। রেফারেন্ডামের মধ্য দিয়ে আমরা কিন্তু জনগণের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেই পাওয়ারটা আমরা একটা নির্দিষ্ট বডির কাছে নিচ্ছি, যেটা কিন্তু ওইখানে উল্লেখ করা আছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ হবে। সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সভা, এইটা ধরেন মানে যখন হয় তখন আপনার কি সংবিধান আছে, সংবিধানের কি বিধান আছে এটা দেখা হয় না। ওইটা আপনাকে যা নির্দেশ করে সেই অনুযায়ী আপনি পরবর্তী কার্য সম্পাদন করেন, এটাই হচ্ছে সংবিধান সভার আইডিয়া। তো সেই জায়গা থেকে আপনার যদি তর্কের খাতিরে ধরেও নেই যে গণভোটের যে আদেশটা কিংবা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন যে আদেশ, এই আদেশটা যদি অসাংবিধানিক হয়, আমি যদি ধরে নেই, যখন গণভোটে 70% মানুষ এইটার উপরে ভোট দিয়ে এটাকে মানে কি বলে, এটাকে ভোট দিয়েছে, ওইটার মধ্য দিয়ে ওইটা আসলে একটা মহা আইনে পরিণত হয়েছে। ওইটা তখন সংবিধানের উপরে একটা আইন। সংবিধানকে তো জনগণ, সংবিধানের ওই অংশকে, যে অংশকে আমরা জুলাই সনদের মধ্য দিয়ে আমরা ঠিক করব বলে একমত হয়েছি, সেই অংশকে তো জনগণ বাতিল করে দিয়েছে। সেই বাতিল করার মধ্যে আওয়ামী লীগের অনেক জিনিসও আছে। এখন এই সকল আলাপের বাইরেও আরেকটা জায়গা থেকে দেখার আছে, সেটা হচ্ছে যে আপনি এইবারের সংবিধানে যে সংশোধনী আপনারা যেটাকে বলেন, কিন্তু আমরা যেটাকে সংস্কার বলছি, কেন আমরা এটাকে সংস্কার বলি, কেন সংশোধনী বলি, এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমি একটা দুইটা পয়েন্ট একটু মনে করাই দেই। সেটা হচ্ছে যে ধরেন সংবিধানের মূলনীতি পরিবর্তনে তো বিএনপি তো প্রথম মূলনীতি পরিবর্তন করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবর্তন করছে। আমরা অনেকে এর সাথে একমত, কিছু অংশে একমত, কিছু অংশে দ্বিমত, কিন্তু আমরা তো এটাতে এইবার একমত হয়েছি যে আমরা সবাই মিলে এটা পরিবর্তন করব। এই সংবিধানের মূলনীতি পরিবর্তন সংক্রান্ত যে পঞ্চম সংশোধনী এবং এই যে হাইকোর্টের যে বেঞ্চ হবে এই বিভাগে, এটার যে অষ্টম সংশোধনী, এটা কিন্তু আদালত বাতিল করে দিয়েছিল। কেন? কারণ এইটা সংবিধানের মূল কাঠামো কিংবা মৌলিক স্ট্রাকচারের সাথে এটা যায় না, এরকম একটা যুক্তি দিয়ে কিন্তু বাতিল করেছে। একই ধরনের যুক্তি ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রেও দিয়েছিল, যদিও এটা পরবর্তীতে বাতিল করা হয়েছে। তাহলে এই যে মৌলিক স্ট্রাকচারের যে ডিবেট, এই ডিবেটের উপরে বেসিস করেই কিন্তু আমরা একদম শুরু থেকে বলেছি যে গণপরিষদ লাগবে, গণপরিষদ লাগবে, যে আপনার আলাদা একটা বডি লাগবে, যে বডিটার কাজ হবে শুধু সংবিধান ঠিক করা। সেই বডিটার কাজ রাষ্ট্র চালানো না, সেই বডিটার কাজ সংবিধান ঠিক করা। এইটাকেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা মাঝামাঝি জায়গাতে এনেছি যে আমরা একটা নির্বাচনেই করব, যেহেতু আমাদের দুইটা নির্বাচনে আমরা কেউ একমত হতে পারছি না, আমরা একটা নির্বাচন করব, যে নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের ডুয়েল পাওয়ার থাকবে, ডুয়েল রোল। একটা হচ্ছে যেটা আমাদের পার্লামেন্ট এখন যেটা করছেন, যেটা অলরেডি মোশাররফ ভাইরা এক্সারসাইজ করছেন, কিন্তু ওনার কাছে আর একটা ক্ষমতা কিন্তু আছে যেটা জনগণ ওনাদেরকে দিয়েছেন। সেই ক্ষমতাটা হচ্ছে উনি যদি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন, তাহলে উনি একটা জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবেন, যেই পাওয়ার দিয়ে সংবিধানের ওই মৌলিক সংস্কার জুলাই সনদে উনি কিন্তু যেটা চাইছেন, সংবিধানের পরিষদে যে শপথের কথা আপনারা বলছেন, এটি তো সংবিধানে নেই, এটি শপথের দিন তো পরিষ্কার। শপথ তো সংবিধানে থাকে না, সংবিধানের পরিষদ তো সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের বাইরে। কারণ আপনি তো পুরোটা সংবিধান মেনে তো গণঅভ্যুত্থান হয় না, সংবিধান মেনে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, সংবিধান মেনে আপনি গণভোট করেন নাই, সংবিধান মেনে নির্বাচন করেন নাই। আপনি পুরো প্রক্রিয়া ঐক্যমত্য কমিশনে আমরা গিয়েছি, সংবিধান যদি আপনি মানেন তাহলে আমরা সবাই রাষ্ট্রদ্রোহী, কারণ সংবিধান অনুযায়ী এটা করার সুযোগ নাই। এবং সংবিধানকে কোন রকম আপনি পরিবর্তন করবেন, এটা দেখেন সাথের ক করেন, সবাই আমরা রাষ্ট্রদ্রোহী, এটা তো করার সুযোগ নেই। কিন্তু জনগণ আমাদেরকে সেই পাওয়ারটা দিয়েছে, যেটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রথমে দিয়েছে, পরবর্তীতে গণভোটে জনগণ এটাকে লেজিটিমেট করেছে ভোটের মাধ্যমে, দিয়ে আমাদেরকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষমতা আমাদেরকে দিয়েছে। যেই ক্ষমতা আমরা বলছি যে এই যে সংশোধনী আপনি করতে চান, সংশোধনী করে এটাকে টিকাতে পারবেন না, এটা আবার আদালতে প্রশ্নের মুখে পড়বে। যখন আপনি সংস্কার করবেন সংবিধান পরিষদের মধ্য দিয়ে, ধরেন 72-এর গণপরিষদকে কেউ কোন আদালত প্রশ্ন করে? কেন করে না? কারণ ওইটা গণপরিষদ, ওটা তো 72 সালে তো পার্লামেন্ট মানে কি বলে যে গণপরিষদ হওয়ার পরে ওনারাই কিন্তু পরবর্তীতে পার্লামেন্ট হিসেবে কাজ শুরু করে, নির্বাচন তো হয় 73-এ, তাই না? তাহলে এই যে সময়টা, এই সময়টাতে আপনি একই সাথে রাষ্ট্র যেটা পরিচালনা করছেন সেটা করেন, পাশাপাশি আপনি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে
গণভোটে জনগণ আপনাকে যে রায় দিয়েছে সেই অনুযায়ী সংবিধান কিন্তু সম্পর্কিত বর্তমান জুলাই সনদের একটা সংসদের অন্তর্ভুক্ত। অধীনেই তো সরকার বলছে সংবিধান সংশোধনী কমিটি এবং একই সাথে সংস্কার কমিটি সেটি করার যে প্রক্রিয়াটি তার মধ্যে যাচ্ছে, কিন্তু সেখানে তো আপনাদের এখানে এখানে দুইটা প্রবলেম, আমরা যেটা বলছি এটা দুইটা প্রবলেম। একটা হচ্ছে যে পুরনো পথে হাঁটা হচ্ছে, যে আপনি কিন্তু পুরনো জায়গাতে নেই। এই সংশোধনী করা এটা তো পুরনো পথ, আমরা তো 17টা সংশোধনী করছি, কিন্তু সংশোধনী করার মধ্য দিয়ে যেটা হয় সেটা আসলে শেষ পর্যন্ত অনেক কিছু টেকানো যায় না, কারণ এইবার আমাদের অনেকগুলো বিষয় আছে যেটা মৌলিক সংস্কার সংশোধনী করে করা যায় না। এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় যেটা বড় ব্যাপার, যে কারণে আমাদেরকে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি, সেটা হচ্ছে আপনি গণভোটের যে রায়, জনগণের যে রায়, সেই রায়কে আপনি অস্বীকার করছেন। আমরা এই গণভোটের রায় নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছে মোস্তফা মামুন, তার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে সংবিধান সংশোধনী কমিটির যে বিষয়টি, সেটি বর্তমান সংসদে যে দল সবচেয়ে বেশি হচ্ছে এখন সরকারে আছে, মানে জনগণের ভোটে আছে, তারা আসলে তো সংবিধান সংশোধন করবে বলে তারা জানিয়েছে এবং কমিটিও তারা করেছে এবং বিরোধী দলের কাছে তারা নামও চেয়েছে, কিন্তু সেখানে বিরোধী দল খুব একটা আগ্রহ দেখায়নি। তাহলে বিরোধী দলের যদি কোনো সদস্য সেখানে না থাকে, সরকার যদি এককভাবে সেখানে কোনো সংশোধনী করে বা আনে, তাহলে তো সেই যে পুরনো যে ধারা, যে সরকার একক ক্ষমতায় পরিবর্তন করছে, সেই জায়গাটি কি আবার চলে আসে না? সেই জায়গাটি চলে আসে, কিন্তু দেখেন এখানে পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, যে বিএনপি যে আপত্তিটা করে সেটা ইন্টারেস্টিং, মানে সেটা তারা লেজিটিমেসি আছে, কারণ বিএনপি যেভাবে আসলে জিনিসটা সই হয়েছিল আদেশে তো বদলে গেছে, নোট অফ ডিসেন্টগুলো তো আসলে সেভাবে অ্যাড্রেস করা হয়নি, ফলে খুব ন্যাচারালি কিন্তু এটাই বিএনপিকে এই সুযোগটা দিয়েছে, যে বিএনপি এটা মানে হুবহু বিএনপি বাস্তবায়ন না করার পক্ষে তারা যুক্তি দেখাতে পারছে। কারণ জিনিসটা তো বিএনপি কিছু জিনিসে তো নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, সেই নোট অফ ডিসেন্টটা তো প্রপারলি আসলে অর্ডারে অ্যাড্রেসড হয় নাই। তো তার ফলে এই গণভোটের সময় কিন্তু তখনই কিন্তু এই আলোচনাটা তৈরি হয়েছে এবং তখনই ডিবেট তৈরি হয়েছিল এবং তখনই একটা অ্যাজাম্পশন ছিল যে বিএনপি ক্ষমতায় গেলে এটা আসলে বিএনপি, এবং পরে বিএনপির বিভিন্ন নেতার বক্তব্যটা আমরা শুনেছিও, যে তখন আমরা আসলে জুলাই ঐক্যমত্য কমিশন অনেক কিছু আমরা মেনেছি যেন আমরা নির্বাচনটা যেন আদায় করতে পারি, তখন অনেক কিছু মেনেছে। কিন্তু পার্টিকুলারলি এই ইস্যুটাতে কিন্তু বিএনপি তখনও বলেছে, তারা বিরোধিতা করেছে যে তারা যেটা চেয়েছিল সেভাবে হয়নি, এবং সেটা আমি মনে করি যে অবশ্যই সেটা বিএনপির যে অবস্থান ছিল নোট অফ ডিসেন্ট অনুযায়ী মেনেই তো তারা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং বলেছিল যে পরে আলোচনা হবে, সেই জায়গাটা এড়িয়ে গিয়ে গণভোটে যেভাবে প্লেস করা হয়েছে সেটাতে আসলে বিএনপির পলিটিক্যালি এবং বিএনপির রাইট আছে। কিন্তু একই সঙ্গে আমরা যদি আবার গণ অভ্যুত্থানের কথাটা বলি, এনসিপির ভাই যেটা বলছেন এখানে, সেটার একটা পয়েন্ট আছে, তারা একই উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছে, জুলাই স্পিরিট, জুলাই সনদ, জুলাই অঙ্গীকার ইত্যাদি। কিন্তু দেখেন যখন আপনি ভোটটা করবেন, আপনার গণভোটে দেখেন এখানেও মজা আছে। মজাটা হচ্ছে যখন একই সঙ্গে যখন গণভোটে মানুষ ভোট দিয়েছে, আবার বিএনপি তো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে 2/3 মেজরিটি, অ্যাবসোলুট মেজরিটি যে পায় তার পক্ষে কিন্তু তাকে কিন্তু যতই আপনি বলেন, যেমন জুলাই সনদে যে কথাটা বলা হয়েছে জুলাই অর্ডারে, যে তারা বাইন্ডেড, তাদের এটা করতে হবে এতদিনের মধ্যে, আমি মনে করি যে এটা আসলে করা যায় না। কোনো ইলেক্টেড পার্লামেন্টকে আসলে এইভাবে আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু এটা কখনোই করা যায় না বলে আমি মনে করি। এখানে যারা সংবিধান সংশোধন বিশেষজ্ঞ ছিলেন তারা আসলে নানান রকম কথা বলেছেন, অনেক রকম আইনের ব্যাখ্যা দিয়েছেন, যারা অনেকগুলো আমার মনে হয়েছে অনেকগুলো ইম্পোজড আইনের নানামুখী ব্যাখ্যা এবং একমুখী ব্যাখ্যাই হয়েছে অনেক ক্ষেত্রে। এবং এটা যে এই জায়গায় আসবে এটা কিন্তু নোন, যখন এটা পার্লামেন্ট আসবে, এটা সভরেন পার্লামেন্ট এবং পার্লামেন্টের রাইট আছে যে কোনো কিছু অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার। তো পার্লামেন্টের সংবিধান এখন আটকে আছে সংশোধন এবং সংস্কার। আমি মনে করি ওই কমিটিতে আসলে বিরোধী দল গিয়ে তারা তাদের অপিনিয়ন দিতে পারেন সংশোধনের যে জায়গাগুলো করা দরকার। আমরা যেহেতু কনস্টিটিউশন যেমন যেটা বলা হচ্ছে যে তখন তো আসলেই সংবিধান মানে না, গণ অভ্যুত্থানের সংবিধান মানে না, কিন্তু আপনি যত কিছুই করেন তারপর তো একটা সিস্টেমের মধ্যে আপনার চলতে হবে। সেই সিস্টেমটা কি সবাই কিন্তু এই সংবিধান মেনেই আসলে পরবর্তী কার্যক্রমগুলো চালাচ্ছেন, সংবিধান স্থগিত বা বাতিল তো করা হয়নি। তো ফলে এই ফ্রেমের মধ্যে হবে। মনে করেন গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হয়েছে, ডেফিনেটলি গণ অভ্যুত্থান তো হয়ই, গণ অভ্যুত্থান যখন হয় তখন সংসদ, সংবিধান এগুলো আসলে কিছু থাকে না, কিন্তু তারপরেও তো আপনার চালাতে হবে, তখন তো আপনার কোনো না কোনো ফর্মেটে আসতে হবে। আপনি যদি তখন সংবিধান বাতিল করতেন তবু তো একটা সিস্টেমের মধ্যে চল, না হলে তো একটা নৈরাজ্য সৃষ্টি হতো। আপনি গণ অভ্যুত্থান করেছেন, কেউ কাউকে মানতো না, সব তো আসলে সিস্টেমের মধ্য দিয়ে চলেছে এবং তার মধ্য দিয়ে আসলে হ্যাঁ অনেক কিছু ব্যত্যয় ঘটেছে। এটা হচ্ছে আইনের ভাষায় বলা হয়, যখন কোনোটা কিছু ঘটে যায় তখন কিন্তু ওই আইন ওইটাকে সমর্থন করে, কারণ এটা বদলানো সম্ভব না। ফলে আইনেই এরকম ঘটনা আছে যে গণ অভ্যুত্থান হইতে পারে, সেটাকে অ্যাকোমোডেট করে না, সেভাবে করা হয়েছে। তারপর ভোটটা হয়ে গেছে এবং ভোট যেহেতু হয়ে গেছে, পার্লামেন্ট হয়েছে, তখন তো আমাদের নিয়মতান্ত্রিক জায়গায় যেতে হবে। এবং নিয়মতান্ত্রিক জায়গায় আমি মনে করি নিয়মতান্ত্রিক জায়গায় যথেষ্ট সুযোগ আছে আসলে সরকারি দলের, যেহেতু তারাও জুলাই, এখানে তো কেউই জুলাইয়ের বিরোধী না, জুলাইয়ের বিরোধী শক্তি নাই, ফলে তারা একমত। তো এই জন্য আমার মাঝে মধ্যে মনে হয় কেন এই জিনিসটা নিয়ে আসলে এত কিছু হচ্ছে।
মানে মানে কোথায় আসলে কোথায়? দ্বন্দ্বটা? আমি তো কখনো কোনো আমার কাছে মনে হয় যে হয়তো কিছু শব্দ এবং ইগোর জায়গাটা যান তারা গিয়ে ইভেন তারা ওই কমিটি থেকে তারা বলেন যে এই জিনিস করতে চাই, এই যে জিনিস মানে করতে আপনি চাই। মনে করেন আসলে এই কমিটিগুলোতে বিরোধী দলের উপস্থিতি বিরোধী দলে থাকা যাওয়া উচিত, উচিত? আলোচনা করা উচিত এবং সংশোধিত হইতে হবে। এখন এই মুহূর্তে তো আসলে আর কোনো উপায় নাই। এখন তো আপনি সংসদ রেখে আবার ঐক্যমত্য কমিশন করে করতে পারবেন না, বা ঐক্যমত্য কমিশনে যা করেছে অনেক কিছু করেছে সেটা তো সংসদেই তাদের ঠেলতে হয়েছে আলটিমেটলি। এবং যে কোনো দেশে যে কোনো জায়গায় শেষ পর্যন্ত এটা করতে হবে, সেখানে তার রোল প্লে করতে হবে, ভূমিকা রাখতে হবে। ওখানে গিয়ে যদি তাদের কথা না শোনা হয় তাহলে তারা করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে তাদের অংশগ্রহণ করা উচিত এবং ফোর্স করা উচিত। যে ফোর্সটা তারা পলিটিক্যালি করছেন এটা পার্লামেন্টের ভিতরে কমিটিতে গিয়ে ওই ফোর্সটা করা যেতে পারে। বাট আমার কাছে আমি যদি বটম লাইন বলি, তাদের উচিত না এই জিনিসটা একটা সমঝোতার জায়গায় চলে আসা। না হলে আমরা যে দেখতে পাই যে এইটা নিয়ে দেখেন, এই যে আবার 5ই আগস্ট আসছে, জুলাই আসছে, এই আলোচনাগুলো হবে, এই যখন বিভক্তি বিরোধের মধ্য দিয়ে অন্য অনেক সংকট, জুলাইয়ের আরও অনেক কমিটমেন্ট ছিল, আরও অনেক কমিটমেন্ট, কি বড় কমিটমেন্ট হচ্ছে দেশ ভালো চলবে, তাই না, বৈষম্য থাকবে না, শান্তি। এই আলোচনায় এই তিক্ততা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় সেই জিনিসটা হারিয়ে যায়, এবং সেই জিনিসটা হারিয়ে যাবে ঠিক এই তখন প্রশ্নটাই আমি করতে চাচ্ছিলাম যে জুলাই নিয়ে প্রশ্ন উঠবে তখন, যেটা মানে আমরা ধরেন জুলাই মানুষের কিন্তু- আসলে কথা নিয়ে আলোচনা হ্যাঁ, হচ্ছে এবং কিনা। জুলাই আসলে দেখেন কে ক্ষমতা আসলো এগুলো বিষয় না। জুলাই কিন্তু হয়েছিল যে একটা 15 বছর 17 বছর নির্বাচন হয় না, বিরোধী দলকে মত প্রকাশ করতে দেওয়া হয় না, ফার্সিক্যাল নির্বাচন হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আসলে একটা কালেকটিভ একটা উইলের প্রকাশ। নানান দলমতের মানুষ কিন্তু এক হয়েছে, ওনারা করেছেন, নেতৃত্ব তো এক সময় দিয়েছেন, বিএনপি লম্বা সময় দিয়েছে, শেষ মুহূর্তে কিন্তু এখন যারা এনসিপি ছাত্ররা দিয়েছে, কিন্তু মানুষের অংশগ্রহণ ছিল। কিন্তু যে মানুষ আসলে ঠিক যে সেই এইসব নিয়ে অনেক বেশি হচ্ছে, সে মনে করেছিল যেহেতু ওই সিস্টেমের মধ্য দিয়ে সে আছে, সে অপ্রেসড হচ্ছে, কাজেই নতুন সিস্টেম, নতুন যারা আসবেন তারা তার ভাগ্য বদলে সহযোগিতা করবেন। এই প্রশ্নটা করা উচিত। তারা এইসব তর্ক বিতর্ক, সংবিধান সংশোধন, এইসব আলোচনার ফাঁকে এর বড় অনেক ইস্যু আমরা মিস করে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে। মানুষকে মিস করে যাচ্ছি, মানুষের সংকটকে মিস করে যাচ্ছি। ফরিদুল হক, আপনিও আসলে এখানে একমত পোষণ করেন কিনা? পোষণ করি না। এর থেকে বড় ইস্যু বাংলাদেশের জন্য নাই। বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি না। আপনি যা সমস্যা দেখেন বাংলাদেশে, এটা সকল কিছু আসলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কর্তৃক উদ্ভূত সমস্যা। মানে ধরেন আপনি যে যে সমস্যাগুলো দেখেন ওইগুলোকে যদি আপনি জ্বর মনে করেন, তাহলে মূল রোগটা আসলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং বাংলাদেশের সংবিধান। অতএব এইটা একমত হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা জিনিস আমি একটু ভাইয়ের সাথে একটু মানে ওনাকে আরেকবার একটু খতিয়ে দেখতে বলবো। সার্বভৌম পার্লামেন্টে যে আলাপ করা হয় এটা আসলে ব্রিটেনের আইডিয়া। সেখানে সংবিধান নেই, এই জন্য এখানে বলা হয় লিখিত সংবিধান যেহেতু নাই, সেই জন্য এখানে বলা হয় যে এখানে পার্লামেন্ট সার্বভৌম। তারপরও ওইখানে গণভোট দিয়ে পার্লামেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রেক্সিট হয়েছে। তার মানে পার্লামেন্টের উপরে জনগণের রায় হচ্ছে সার্বভৌম। আর যেখানে সংবিধান থাকে, লিখিত সংবিধান, সেইখানে পার্লামেন্ট হচ্ছে সংবিধান সাপেক্ষে সার্বভৌম। আর যখন গণঅভ্যুত্থান হয়, যখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন হয়, আপনার খেয়াল করা দরকার, আমরা একটা কনস্টিটিউশনের কথা বলতেছি, এটা পার্লামেন্ট দিয়ে আপনি এটাকে ফ্রেম মানে বেঁধে ফেলতে পারবেন না। তখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি যখন তৈরি হয়, যখন সংবিধান আংশিক কিংবা পুরোপুরি স্থগিত থাকে এবং সংবিধান বাতিল মানে সংবিধান পরিবর্তন কিংবা সংস্কারের প্রয়োজনীয়তা দরকার হয়, তখন কিন্তু জনগণের কাছে যেতে হয় গণভোটের মধ্য দিয়ে অথবা গণপরিষদের মধ্য দিয়ে গিয়ে জনগণের ওই কনস্টিটিউট পাওয়ারটা নিতে হয়, ওই পাওয়ারটা নিয়ে সংবিধানকে পরিবর্তন করতে। আমরা সেটাই বলছি, আপনি আপনার মতো করে করেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদে করেন। সংবিধান সংস্কার পরিষদে করলে জনগণ গণভোটে আপনাকে যে রায়টা দিয়েছিল সেই রায়টাকে মর্যাদা দিলেন, বাংলাদেশে একটা নতুন মানে কি জুরিসপ্রুডেন্স তৈরি হলো। আপনি এখন ইতিমধ্যে যতগুলো সংশোধনী হয়েছে এর ভিতরে অনেকগুলো সংশোধনী আদালত বাতিল করে দিয়েছে। আমরা আমাদের জুলাইয়ের যে কি বলে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংশোধনী, সেই সংশোধনীকে আমরা আদালতে নিয়ে যাব, এটাকে আমরা চাই। আমরা এই আলাপগুলো ঐক্যমত কমিশনে 9 মাসে আমরা কিন্তু এই আলাপগুলো করে ফেলেছি। করে ফেলার পরে যেভাবে আসলে জিনিসটাকে পরবর্তীতে পার্লামেন্টে উপস্থিত করা হয়েছে, এবং পার্লামেন্টে তো এটা নিয়ে আলাপ হওয়ার কথা না, কারণ পার্লামেন্টে আমরা আইন পাস করব, বাজেট পাস করব, পার্লামেন্ট ওইভাবে চলবে। আমাদের এটা নিয়ে আলাপ হওয়ার কথা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদে। সেই সংবিধান সংস্কার পরিষদটা গঠন হয়নি, এবং পরবর্তীতে পার্লামেন্টে দাঁড়িয়ে খোদ সালাউদ্দিন সাহেব, যিনি ঐক্যমত কমিশনে পুরোটা সময় বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, উনি যেভাবে দাঁড়িয়ে বললেন যে আমরা তো মানতে চাইনি, আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে, এই জন্য আমরা তখন স্বাক্ষর করেছিলাম কিংবা হ্যাঁ বলেছিলাম। গণভোটে ওনারা কিন্তু হ্যাঁ বলেছেন, মানে হ্যাঁ ভোটে ভোট চেয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী নিজে ভোট চেয়েছেন। তাহলে এখন ওই ভোটের কি হবে? ওই ভোটটা তো দেওয়া হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য। যদি ওইটা সংবিধান সংস্কার পরিষদের জন্য ওই ভোটটা না হতো, তাহলে ওই ভোটটার কোনো প্রয়োজনই ছিল না। এবং যখন ওই ভোটটা জনগণ রায় দিয়ে দিয়েছে, তখন যত এখানে প্রশ্ন আছে, এটা রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা, সংবিধানের মধ্যে আছেন কিনা, সকল কিছু ওইখানে ইনভ্যালিড হয়ে গেছে। ওটা 12 তারিখ
রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এগুলো সব ইনভ্যালিড হয়ে গেছে। এখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে জনগণের যে রায়, সেই রায়কে সম্মান জানিয়ে সেই অনুযায়ী চলা। সেটি এটাই বাস্তবায়ন গণতন্ত্র। করা। জনগণ এবিএম আপনাকে- মোশাররফ হোসেন, জনগণ আপনারা আপনাকে যে জনগণের রায় রায়কে দেবে কি সেটা বাস্তবায়ন করছেন না? দেবেন কিনা এটা তো আমি সন্দেহ। আলোচনা তো শুধু এরাই করছে, আমি তো নাই এর মধ্যে। আপনি তো আমাদের আসলে দিলেন, আলোচনা তো শেষ হয়ে গেল। না না, আপনি আছেন তো আমাদের সাথে। কেমনে আছি? আপনি তো দিচ্ছেন না আমাকে। আলোচনা তো আপনি ওইদিকেই আমি তো চলতেছে। আপনাকে এইমাত্র প্রশ্ন করলাম আপনাকে, আপনি শুনতে এই পেয়েছেন? মাত্র আপনি তো এর আগে 2 পার্ট চলে গেছে ওইদিকে। না না, কারণ প্রশ্নটা তো আমাকে কেন্দ্র করে। আপনি তো আগে আমাকে অ্যাড্রেস করবেন। আমি তো অন্য অ্যাড্রেস করলে সমাধান হবে কিভাবে? জি আপনি বলুন। এখানে আমি একটা কথা, এখানে ফরিদুল হক যে কথাটি বলেছে, এখানে দেখতে হবে আমাদের এই গণ অভ্যুত্থানটা কি গণ অভ্যুত্থান হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি, না যে কনস্টিটিউশনাল প্রসেসে আমরা স্বীকৃতি দিয়েছি? বিতর্কটা কিন্তু এখানে, এটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ একটা অভ্যুত্থান কখন হয়? অভ্যুত্থান যখন হয় তখন সংবিধান স্থগিত হয়ে যায়, সংবিধান বাতিল হয়ে যায়। তো 5ই আগস্টের এই আন্দোলনের পর সংবিধান কি স্থগিত হয়েছিল? হয় নাই। কি হয়েছিল? সংবিধানের ধারাবাহিকতায় আমাদের সংবিধানে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী যখন সংবিধানে অন্তর্ভুক্ত করলেন তখন কি ছিল? 57 ধারা ছিল যে প্রধানমন্ত্রী তার মেয়াদ 5 বছর পূর্ণ হলে অথবা প্রধানমন্ত্রী পদত্যাগ করলে একটা কেয়ারটেকার সরকার রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করবে, 3 মাসের মধ্যে নির্বাচন করে উনি চলে যাবে। এটা ছিল কেয়ারটেকারের কনসেপ্ট। কিন্তু হাসিনা পঞ্চদশ সংশোধনী কি করলেন? উনি এই ধারাটাকে তুলে দিয়ে বলল, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী তার দায়িত্ব অব্যাহত রাখবেন, যা কোনো আইন দ্বারা ব্যাহত করা যাবে না। অর্থাৎ আপনি যদি কোনো কারণে নির্বাচন না হয়, কোনো কারণে যদি ইলেকশন না হলো দেশে অন্যরকম, তাহলে ওই প্রাইম মিনিস্টার কন্টিনিউ করবে আজীবন, কিয়ামত পর্যন্ত। সংকট তো এই জায়গায় তৈরি হয়েছে, যার কারণে আপনি যখন শেখ হাসিনা পদত্যাগ করলেন, তাহলে নেক্সট কি হবে? এটা কিন্তু আমাদের কনস্টিটিউশন ছিল না। হ্যাঁ, কিন্তু কনস্টিটিউশনে একটা বিষয় ছিল, কারণ আমাদের কনস্টিটিউশনের মূল অভিভাবক হলো, বলি আমরা গার্ডিয়ান বলি, এটা হলো সুপ্রিম কোর্ট। তখন আমাদের পক্ষ থেকে বলা হলো যে এখন বাংলাদেশে এই সংবিধানের আলোকে নতুন সরকার গঠন করা যাচ্ছে না, কারণ প্রাইম মিনিস্টার নাই, উনি পদত্যাগ করেছে, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে। তাহলে কি হবে? সংবিধানের আলোকে 106 এর মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। সুপ্রিম কোর্ট বলেছে ডক্টর অফ নেসেসিটি, আপনি এই মুহূর্তে যখন সংবিধানে এই বিধান নাই, আপনি এখন একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন করতে পারেন এবং সেইভাবে রাষ্ট্রপতি সেবা করতে পারেন। ইট ইজ অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল প্রসেস। এটা নট কোনো গণ অভ্যুত্থানও না, আন্দোলনও না, কিছুই না। আর যদি যে কথা ফরিদুল হক বলতো, ওনারা যদি আন্দোলন এটা গণ অভ্যুত্থান স্বীকার করতেন, তাহলে তো না তো বঙ্গবন্ধু গিয়ে 106 আন্ডার আমাদের নাহিদ, মাহফুজ অথবা ওই আরেকজন সজীব, এরা তো শপথ নিতেন না। ওরা শপথ নিয়েছে কি এই বর্তমান কনস্টিটিউশন আন্ডারে। তো বর্তমান কনস্টিটিউশন আন্ডারে যদি আপনি শপথ নিয়ে থাকেন, তাহলে সাংবিধান পরিষদ গঠন করার সুযোগটা কোথায় বর্তমান সংবিধানে? ফরিদুল্লাহ কিন্তু এই কথা বলে না। কোথায় সুযোগ? আপনি তো কনস্টিটিউশনাল গভর্নমেন্টের মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন, আপনি মন্ত্রীর মতো দেশ পরিচালনা করেছেন, আপনি নিয়োগ দিয়েছেন, অ্যাবসলিউটলি পলিটিক্যাল গভর্নমেন্ট। এখানে তো আপনি যে কথা বলছেন যে এটা তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, এটা এখানেই আপনাদের রং, এখানেই ভুল। আর এই ধারা বর্তমান যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনে সংসদ ছাড়া কোনোভাবে সংবিধান সংশোধন করা যায় না। এটাকে আপনাকে বুঝতে হবে। এক, আপনি বলছেন সংবিধান পরিষদ, কিভাবে সংবিধান পরিষদের শপথ নেবে? বলেন কোন ধারায় নেবে? রাষ্ট্র কি ব্যর্থ হয়েছে? এটা কি ফেইল স্টেটে পরিণত হয়েছে? হয় নাই। কারণ আপনি তো হলে তো রাষ্ট্রপতির আন্ডারে আপনি শপথ নিতেন না। সুতরাং এই জিনিসগুলি মনে রেখে কিন্তু আপনাকে কথা বলতে হবে। আরেকটা কথা আপনি বলেছেন যে 1970-এর নির্বাচন, 70-এর নির্বাচনে আমরা কেউ এগুলি নিয়ে প্রশ্ন তুলি না। ওই পার্লামেন্ট তো অবৈধ ছিল, কারণ পাকিস্তানের কাঠামোতে আপনার নির্বাচন হয়েছে। ওই পাকিস্তানের এমপিরা কিভাবে একটা স্বাধীন দেশের সংবিধান রচনা করে? এই যে আমরা আমাদের রাষ্ট্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা প্রশ্ন তুলি নাই কোনোদিন। কিন্তু যদি আপনি ভ্যালিড ভাবে প্রশ্ন তোলেন, তাহলে 70-এর ইলেকশনের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছে সেটা ইনভ্যালিড। কারণ তারা নির্বাচিত হয়েছে পাকিস্তানের জন্য, তারা বাংলাদেশের জন্য তো নির্বাচিত হয় নাই তখন। সুতরাং সংকট আমাদের নানা ক্ষেত্রে আছে, এইগুলিকে মাথায় রেখে কিন্তু আমাদের কথা বলতে হবে। এক, তারপর আপনি বলছেন জুলাই সনদ, ঠিক আছে, জুলাই সনদ, জুলাই সনদের 4টা প্রশ্নের উপর আপনারা গণভোট নিয়েছে। 1, 2, 3 আপনি পড়েন, কি লেখা ছিল?
যে এই হবে, এইটা হবে, এইটা হবে। তৃতীয় চতুর্থ থেকে ছিল যে রাজনৈতিক দলগুলি ঐক্যমত কমিশনে যে বিষয়ে তারা আপত্তি দিয়েছে, জনগণ যদি তাদের সেই পক্ষে রায় দেয় তারা সেইভাবে বাস্তবায়ন করবে। তো বিএনপির পক্ষে তো 51% লোক রায় দিয়েছে এবং জোটের নিয়ে আরো 5%, 56% রায়। তাহলে বিএনপির টোটাল মেজরিটি কোথায় যাবে বলেন? কোথায় যাবে বলেন? এখন বিএনপি কোনটা বাস্তবায়ন করবে? ওই যেটা চতুর্থটা না আগেরটা? এখন এই বিতর্কগুলি আমাদের মধ্যে আছে, কিন্তু এইগুলি না করে আবার দেখেন জুলাই সনদের যদি আপনার কাছে থাকে বইটা, আপনি দেখেন আপনারাই সবাই মিলে ঐক্যমত হয়েছেন যে 1 নাম্বার থেকে শুরু করে 47 পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। এইটা আপনারা তখন বুঝে করছেন না বুঝে করছেন? তখন আপনাদের বিজ্ঞ লোকরা বোঝে নাই যে এখানে 1 থেকে 47 সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে?